ওকে, আজকে আমরা থার্মোডায়নামিক্স নিয়ে আলোচনা করব। তো থার্মোডায়নামিক্স হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। এটা অনেক বড় চ্যাপ্টার। চেষ্টা করব এটাকে ছোট, ছোট ভাগে ভাগ করে দেওয়ার জন্য। ঠিক আছে? এবং যে বেসিকগুলো একেবারে না হইলেই না, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি চাই স্পেসিফিক পরীক্ষাতে 80% কোয়েশ্চেনে যা আসে, তাদেরকে নিয়ে কাজ করতে। ওকে? যেমন ট্রিপল পয়েন্ট। সহজ। ট্রিপল পয়েন্টটা মানে কি? এইটা আমরা যদি একটু আইস কিউব নেই, যেমন একটা আইস কিউব নিলাম। ফ্রিজ আছে সবার? ফ্রিজ থেকে আইস কিউব নিব, নিয়ে টেবিলের উপর রাখবো। রাখার সাথে, সাথে দেখব ১ম এ হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে আইস থেকে। আর হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই কি হয়ে গেছে? একটা পানি লিকুইড স্টেট চলে আসছে। ওকে? তো এই ক্ষেত্রে এই যে গ্যাস স্টেট আছে? যেটা ধোঁয়ার মতো তুমি দেখতে পাচ্ছ। আবার লিকুইড স্টেট আছে। দিস ওয়ান ইজ লিকুইড স্টেট। ওকে? এখন এই যে আইস কিউবটা কি তখনও সাথে, সাথে গলে গেছে? আছে না? তো এটা কি? সলিড স্টেট। তাহলে এই ৩ টা স্টেট একই সাথে কোএক্সিস্ট করতেছে। তাহলে আমি বলব এই 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই হচ্ছে ট্রিপল পয়েন্ট, রাইট? তবে একটু সামান্য আ কারেকশন আছে। আসলে এটাকে আমি যতটা সহজ করে বলতেছি যে ট্রিপল পয়েন্ট আসলে এভাবে হবে। আসলে ট্রিপল পয়েন্ট এইভাবে হয় না। ট্রিপল পয়েন্ট বের করার জন্য সায়েন্টিস্টরা বসছে। বসে ওরা 1958 এর দিকে বোধহয় কোনো একটা মিটিং-ফিটিং করছে। করে ওনারা বাইর করছে যে আচ্ছা ট্রিপল পয়েন্ট বের করার জন্য আমাকে একটা মার্কারি প্রেশার হিসাব করতে হবে। 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার থাকতে হবে। আচ্ছা। তো এই মার্কারি প্রেশারে আমরা কি করব? আমরা আ ট্রিপল পয়েন্ট বের করব। তো নরমালি ট্রিপল পয়েন্টটা কত পাইছে? কেলভিনে এই যে ট্রিপল পয়েন্ট আ ছোট হাতের টি, টিআর দিয়ে বুঝবো আমরা ট্রিপল পয়েন্ট। ওকে? তো ট্রিপল পয়েন্টটা হচ্ছে 273.16 কেলভিন। 273.16 কেলভিন। আর এটাকে যদি আমরা সেলসিয়াস হিসাব করি, এটা নরমালি সেলসিয়াস আসে 0.01 ডিগ্রি সেলসিয়াস। মানে 0 ডিগ্রি সেলসিয়াসই, বাট 0.01 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে একেবারে অ্যাকুরেট ভ্যালু। ওকে? তাহলে ট্রিপল পয়েন্ট আমাদের গেল। ডান। ট্রিপল পয়েন্ট নিয়ে আর আমাদের কোনো কাজ নেই। তো আমাদের ৩ টা মানে টেম্পারেচার মেজারমেন্টের জন্য আমরা নরমালি ৩ টা জানি। এটা হচ্ছে কি? সেলসিয়াস জানি, ফারেনহাইট জানি আর হচ্ছে জানি কেলভিন। সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেল। রাইট? এটা আমরা মেট্রিকেও করছি। আমরা এসএসসিতেও করছি। এখন এই ৩ টা স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। মানে একটা রিলেশন আছে। সো হোয়াট ইস দ্য রিলেশন? এটা হচ্ছে আমার স্কেলগুলোর মধ্যে রিলেশন। বাস এই বেসিকটা জানো। আমরা পরবর্তী আগে তাহলে আমরা ট্রিপল পয়েন্ট বুঝলাম। রিলেশন বিটুইন স্কেলস আমরা বুঝলাম। এইবার জুলস ল আমাকে কি বলছে? যদি খুব সিম্পল একেবারে আমি কোনো ধরনের ডেফিনিশন যাব না। কোনো হিট এনার্জি আগে বলি। হিট এনার্জি যদি পুরোপুরি কনভার্ট হয় মেকানিক্যাল এনার্জিতে। আর যদি একই রকমভাবে মেকানিক্যাল এনার্জি পুরোপুরি কনভার্ট হয় হিট এনার্জিতে। তাহলে আমরা বলতে পারবো যে ওয়ার্ক ডান ইকুইভ্যালেন্ট টু হিট। যতটাই হিট দিব ততটাই কাজ হবে। যত বেশি হিট তত বেশি কাজ, যত কম হিট তত কম কাজ। এটারে আবার কি লেখা যায়? W ইকুয়াল টু আমরা জানি প্রপোর্শনাল সাইন থাকলে একটা কনস্ট্যান্ট আসবেই ইকুয়াল দিয়ে, রাইট? এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো জুলস কনস্ট্যান্ট। তো জুলস কনস্ট্যান্টের আ আমাদের এই ব্যাপারটা গেল। এবার আসি আমরা সিস্টেম। কি নিয়ে কথা বলবো? সিস্টেম। আচ্ছা। সিস্টেম কি জিনিস? এই কথাটা বারবার আসে। এটা শর্ট কোয়েশ্চেন আকারে আসে। আচ্ছা, সহজ করে যদি বলি। আসলে আ আমরা ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করলাম। সেই এক্সপেরিমেন্টটা যদি আমি আমার ঘরের মধ্যে করি, তাহলে এই ঘরের ৪ দেয়ালের মধ্যে আমি এক্সপেরিমেন্ট করতেছি। তাহলে ঘরের ৪ দেয়ালটা আমার জন্য একটা সিস্টেম। আমরা একটা এক্সপেরিমেন্ট একটা সিলিন্ডারের মধ্যে করতেছি। এবং এই সিলিন্ডারের মধ্যে এরিয়াটাই হচ্ছে আমার জন্য সিস্টেম। ঠিক আছে? আমরা যে বেলুন দেখি যে বাচ্চারা, ছোট, ছোট বাচ্চারা মেলাতে গেলে বেলুন ওড়ায়। এই বেলুনটা একটা সিস্টেম। এতটুকু এরিয়ার একটা সিস্টেম। এখন এই সিস্টেমের মধ্যে কারা, কারা থাকবে? এই সিস্টেমের মধ্যে কি যে জিনিসগুলো ইম্পোর্টেন্ট সহজ করে বলি। ভলিউম থাকতে হবে। এবং এটার মধ্যে যারা আছে গ্যাস আছে। আমরা গ্যাস নিয়ে কথা বলব যে থার্মোডায়নামিক্স এখানে গ্যাস নিয়ে কথা হবে। ভলিউম থাকতে হবে, প্রেশার থাকতে হবে। ভলিউম, প্রেশার আর একটা টেম্পারেচার। বুঝতে পারছি? প্রত্যেকটা সিস্টেমের মধ্যে ভলিউম, প্রেশার, টেম্পারেচার। ভলিউম, প্রেশার অ্যান্ড টেম্পারেচার। এই বিষয়গুলো থাকতে হবে। রাইট? আ দেন আমরা এই ভলিউম, প্রেশার, টেম্পারেচার নিয়ে কাজ করব। হিট নিয়ে কাজ করব। এর সাথে আরেকটা জিনিস তৈরি হবে হিট। হিটটা আসলে কি? হিটটা হচ্ছে এক ধরনের এনার্জি। আর তাহলে টেম্পারেচার কি? এনার্জিটাকে মেজার করার জন্য, হ্যাঁ? এই এনার্জির আউটকামটাকে আমরা মেজার করার জন্য টেম্পারেচার লাগবে। ওকে? হিট আর টেম্পারেচার কিন্তু এক জিনিস না। ওকে? ওকে। আমাদের এটা শেষ। এরপরে আমরা চলে যাব ইন্টারনাল এনার্জি। খুব ইম্পোর্টেন্ট। এটা বারবার আসবে।
ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি জিনিসটা কি? আমি খুব মজার কিছু উদাহরণ দেব ইন্টারনাল এনার্জি। ওরা আগে কি বলছে সেটা শুনি। ওরা বলছে, আমি এটা লিখতেছি না। কারণ আমাদের কাছে প্রত্যেকের কাছে বই আছে। বলছে ইচ বডি কনটেইনস অ্যান ইনহেরেন্ট এনার্জি। ওকে? প্রত্যেকটা বডি কিছু ইনহেরেন্ট এনার্জি কনটেইন করে। যেটার মাধ্যমে সে পারফর্ম করে, কাজ করে, যেটার মাধ্যমে সে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করতে পারে। ভাইব্রেশনের মাধ্যমে, আমাদের লিনিয়ার মোশন, আমরা হাঁটাচলা করার মাধ্যমে, আমরা দৌড়াদৌড়ি করি রোটেশনাল মোশনের কারণে। মানে এটা আমরা বলতে মলিকুল হতে পারে, অ্যাটম হতে পারে, এলিমেন্টের অন্য যেকোনো পার্টিকেল আছে, সব পার্টিকেলের ক্ষেত্রেই আমরা ভাইব্রেশন দেখি, রোটেশনাল মোশন দেখি, লিনিয়ার মোশন দেখি। তো এইগুলোর কারণে কি হচ্ছে, এইটা হচ্ছে তাদের ইনহেরেন্ট এনার্জি, রাইট? তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে একটা আমার ভিতরে কি অ্যাটম নাই? অ্যাটমগুলোকে ভাইব্রেট করতেছে না? এদের কি রোটেশনাল মোশন নাই? তাহলে এটা হচ্ছে আমার বডির একটা ইন্টারনাল এনার্জি, দ্যাটস ইট। তাহলে একই রকম আমরা যদি একটা সিলিন্ডারের ভিতরে গ্যাস নেই, সেই গ্যাসের ভিতরে মলিকুল আছে, সেই মলিকুলগুলো কি করতেছে? সেই মলিকুলগুলো সেই মলিকুলগুলো তাদের ভাইব্রেশনাল মোশন আছে, লিনিয়ার মোশন আছে, রোটেশনাল মোশন আছে। তাহলে এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে একটা ইন্টারনাল এনার্জি আছে না? এটাই ভাই সহজ কথা, ইন্টারনাল এনার্জি। সহজেই শিখি, সহজেই বুঝি। ওকে? থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে আমাদেরকে বলছে when heat is supplied to any system। আমরা একটা সিস্টেম নিলাম, এই একটা কিউবিক প্ল্যাটফর্মে অনেকগুলো গ্যাসের মলিকুল আছে। ওকে? তো এই সিস্টেমের মধ্যে আমরা কি দিচ্ছি? হিট দিচ্ছি। আচ্ছা, তো আমরা হিট দিচ্ছি। when heat is supplied to any system, then a part of heat, এই হিটের একটা পার্ট কি হয়? helps to increase the internal energy। helps, এটার মধ্যে কি আছে? আমরা আগে বলছি যে কোনো সিস্টেমের মধ্যে ইন্টারনাল এনার্জি আছে। ইন্টারনাল এনার্জি আছে। আচ্ছা, তার মানে এই হিটের একটা পার্ট, ওয়ান পার্ট হচ্ছে এই ইন্টারনাল এনার্জিকে কি করে? ইনক্রিজ করে। আরেকটা পার্ট কি হয়? অ্যানাদার পার্ট, কার? এই হিটের, রাইট? অ্যান্ড হিটের অ্যানাদার পার্ট করে হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক করার জন্য কাজ। বুঝিনি এক্সটার্নাল ওয়ার্ক মানে? আচ্ছা, সেটা ক্লিয়ার করে বলতেছি। যেমন আরেকটা সিলিন্ডার চিন্তা করি। এই একটা সিলিন্ডার, এখানে একটা পিস্টন আছে যেটা দিলে সবচেয়ে ভালো করে বোঝা যায় আরকি। এটার মধ্যে, আচ্ছা, এই যে পিস্টনটা ভালো করে আঁকি নাই, পিস্টনটা ভালো করে আঁকি। এইখানে গ্যাস আছে। তো কি হয়? এই পিস্টনটা উঠানামা করতে পারে এবং এটা ফ্রিকশনলেস পিস্টন। ফ্রিকশন হিসাব করলে আবার আরেক কাহিনী। ঠিক আছে? তো আমরা সহজেই হিসাবের সুবিধার জন্য আমরা ফ্রিকশনলেস পিস্টন আমরা বলবো। ওকে? তো এই ফ্রিকশনলেস পিস্টন এখানে আছে, গ্যাসের মলিকুলগুলো আছে, একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে একটা অংশ হচ্ছে, যদি আমি হিট দেই, আমরা হিট দিলে প্রথমে কি হবে? এটার ইন্টারনাল যে এনার্জি, মানে মলিকুলগুলো যেভাবে আছে, যেভাবে দৌড়াদৌড়ি করতেছে, কথার কথা মলিকুলগুলো 5 মিটার পার সেকেন্ডে দৌড়াদৌড়ি করতেছে। যখন হিট দিচ্ছি, মলিকুলগুলো দেখা গেছে যে ধীরে, ধীরে তাদের ভেলোসিটি বেড়ে যাবে। 10 মিটার পার সেকেন্ডে এখন দৌড়াদৌড়ি করতেছে। এখন যেহেতু তাদের ভাইব্রেশন, লিনিয়ার মোশন, রোটেশনাল মোশন এগুলো বেড়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে। তাহলে একটা অংশ গেল তাদের দৌড়াদৌড়ি বাড়ানোর জন্য। আরেকটা অংশ দিয়ে এবার কি হবে? কিছুক্ষণ পরে দেখবো যে এই পিস্টনটা এখান থেকে উঠা দেখা গেছে যে আমাদের এই জায়গায় চলে আসছে। কেন? কারণ ইন্টারনাল যে প্রেশার বেড়ে গেছে। ইন্টারনাল প্রেশার বেড়ে গেছে এবং পিস্টনটা আমার এখানে চলে আসছে। তাহলে যেহেতু ইন্টারনাল প্রেশার বাড়লো, তাহলে এই ভলিউমটাকে আমাকে বাড়ায় আবার প্রেশারটা কমায় দিতে হবে। তাই না? তো এই যে প্রেশার বাড়লো, ভলিউম, সোজা কথা ভলিউম বাড়লো। তার মানে পিস্টনটা এখান থেকে এখানে চলে আসলো। এই যে একটা ভলিউমের চেঞ্জ হইলো, এটাকে বলা হয় এক্সটার্নাল ওয়ার্ক। তাহলে একটা অংশ যাবে হচ্ছে ইন্টারনাল এনার্জি বাড়ানোর জন্য, আরেকটা দিয়ে এক্সটার্নাল ওয়ার্ক করব। আমি খুব মজার কিছু উদাহরণ দিতে চাই, যদিও এটার সাথে থার্মোডাইনামিক্সের কোনো সম্পর্কই নেই। থার্মোডাইনামিক্সের যারা সায়েন্টিস্ট আছে তারা এটা শুনলে আমরা দৌড়ান দেবে। আচ্ছা, সহজ করে বুঝি। আমার কথা হচ্ছে যে আমরা যারা এভারেজ স্টুডেন্ট আছি, ঠিক আছে? আমরা বুঝতে চাই কিন্তু অত ভারী জিনিস বুঝি না। তাদের জন্য সহজ উদাহরণ পাই। হোক না একেবারে অহেতুক ফালতু একটা উদাহরণ হোক, কিন্তু বুঝতে পারলে হয়। তুমি তোমার নর্মাল অবস্থায় তুমি একটা মোমবাতি নাও, এইখানে তোমার হাতটা রাখো, ঠিক আছে? তোমার হাত যদি তুমি এখানে রাখো, তুমি বোধহয় হাইয়েস্ট ৩-৪ সেকেন্ডের মতো রাখতে পারবা। হাতটা পুড়ে যাবে। এই যে ৩-৪ সেকেন্ডে তুমি রাখতে পারছো, ৩-৪ সেকেন্ডে যদি তুমি এটাকে হোল্ড করে রাখতে পারছো, এটা মানে হচ্ছে ৩-৪ সেকেন্ডে তোমার ইন্টারনাল এনার্জি কি হয়েছে? বাড়ছে,
ভিতরে যে তোমার মলিকুলগুলো অ্যাটমগুলো দৌড়াদৌড়ি বাড়ছে। বাকি আর রাখতে পারো না কেন? কারণ এরপরে তোমার এটা বাকি এক্সটার্নাল ওই হিট দিয়ে হিটের একটা পার্ট গেল তোমার ভিতরে অ্যাটমগুলোর এনার্জি শক্তি বাড়ানোর জন্য, ইন্টারনাল এনার্জি। আরেকটা অংশ হচ্ছে এখন তোমার শরীরে তোমার এই চামড়াটা পুড়ায় ফেলবে। তাহলে ওই সময় তুমি হাতটা সরাই ফেলতেছো। এবার আরেকটু চিন্তা করো, তোমার হাতটাকে যদি তুমি এখানে রাখার আগে তুমি কোনো বরফ জাতীয় কিছু একটা অনেকক্ষণ ধরে রাখছো, অনেক ঠান্ডা করে রাখছো মানে হাতটা। এই অবস্থায় তুমি এবার হাতটাকে এখানে দাও। এবার দেখবা যে নর্মালি তুমি ৩-৪ সেকেন্ড না, একটু বেশি সময় রাখতে পারবা। ধরে নিলাম ৮-৯ সেকেন্ডের মতো তুমি এইভাবে রাখতে পারবা। তারপর ডেফিনিটলি একটা পর্যায়ে তোমার হাত পুড়ে উঠবে, তুমি সরাই ফেলবা। কিন্তু পার্থক্য হচ্ছে এখন কেন এত লম্বা সময় রাখতেছি? কেন রাখতে পারতেছি? কারণটা কি? কারণ হচ্ছে তোমার যে অ্যাটমগুলো আছে এগুলো তো বডির অ্যাটমগুলো, মলিকুলগুলো এগুলো তো সব ইয়ে হয়ে গেছে। কি বলে মানে ঠান্ডা হয়ে গেছে। তাতে এদের ইন্টারনাল এনার্জিটা কমে গেছে। এই ইন্টারনাল এনার্জিটাকে আবার স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। আনতে গেলে আগের চেয়ে এবার বেশি হিট যাবে। তো বেশি হিট দিতে গেলে বেশি সময় লাগবে। তো বেশি সময় ধরে তোমার বডি এটা অ্যাবজর্ব করতে পারবে। দেন তারপরে যখন এই ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে, তারপর এক্সটার্নাল কাজ শুরু হবে। এক্সটার্নাল কাজটাই হচ্ছে আমার হাত পোড়ায় ফেলা। ওই সময় হাতটা আমি সরায় ফেলবো। তাহলে এটাই হচ্ছে আমার কথার মূল অর্থ যে থার্মোডাইনামিক্স বলছে যদি কোনো একটা সিস্টেমকে তুমি হিট দাও তাহলে হিটের একটা অংশ যাবে, খরচ হবে ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করতে, এবং আরেকটা অংশ দিয়ে কাজ হবে, ওয়ার্ক ডান হবে। ঠিক আছে? তো এই ফর্মুলাটা হিসাবটা কি? হিসাবটাকে এই ডেল দিয়ে বুঝায়, ডি দিয়ে বুঝায়, মানে এগুলো দিয়ে পোলাপান ভয় পায় আরকি। মানে হিট দিচ্ছি, আমি সহজ করে দিই। আগে হিট দিচ্ছি। হিট দিয়ে ইন্টারনাল কাজকে আমি ইউ দ্বারা বোঝাচ্ছি। তাহলে হিটটা একটা অংশ যাচ্ছে ইন্টারনাল এনার্জিটাকে ইনক্রিজ করার জন্য, আরেকটা অংশ দিয়ে কাজ হচ্ছে। তাহলে হিট ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ। বাট এইটাকে আমরা এভাবে দিলে ভুল হবে। আমরা তো সায়েন্স স্টুডেন্ট না। তো এখানে হিট চেঞ্জ ডেল সাইন দিতে হবে প্রত্যেকটা জায়গায়। কেন ডেল সাইন দিতে হবে? ডেল মানে হচ্ছে চেঞ্জ ইন হিট, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ওয়ার্ক। এইভাবে আমাদের ইকুয়েশনটাকে বানাইতে হবে। তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট লই বলছে এটা যে হিট যদি কোনো একটা সিস্টেমে দাও, একটা অংশ চলে যাবে ইন্টারনাল এনার্জিতে, আরেকটা অংশ চলে যাবে ওয়ার্ক ডান করতে। দ্যাটস ইট। আমার এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, এবং এটা খুবই ভালো করে আমাকে পড়তে হবে। ওকে, এটাকে আমরা ডেলের বদলে আমরা লিখে দিতে পারি ডি কিউ টি ইউ প্লাস টি ডাব্লিউ। দেন নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।